সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা হাজির হই আপনাদের সামনে ক্রীড়াঙ্গনের সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে। আজকের আয়োজনের সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। আজ আমরা কথা বলবো প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে। আপনারা জানেন যে সম্প্রতি শেষ হয়েছে প্রিমিয়ার ক্রিকেট লিগ এবং প্রিমিয়ার ক্রিকেট লিগে যারা পারফর্ম করেছেন, আবাহনী চ্যাম্পিয়ন হয়েছে এবং আবাহনীর চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বেশ কয়েকজন পারফর্মার আছেন এবং অন্যান্য দলেও কিন্তু বেশ কয়েকজন পারফর্মার আছেন। আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে হাজির আছেন দুজন অতিথি। আমরা তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদেরকে। মোহাম্মদ সাইফুদ্দিন, খুব চেনা মুখ, জাতীয় দলের পরিচিত তারকা, সাম্প্রতিক সময়ে আবাহনীর চ্যাম্পিয়ন হওয়ার পথেও তিনি অনেক বড় ভূমিকা রেখেছেন। আরেকজন চ্যাম্পিয়ন হতে পারেননি একটুর জন্য, কিন্তু মোহাম্মদ নাইম শেখ নামেই যাকে চেনেন সবাই। নাইম শেখ এবারের প্রিমিয়ার লিগে রান মেশিন ছিলেন, 807 রান করেছেন আমি যদি ভুল না করে থাকি, মাত্র 7 রান কম শীর্ষে থাকা সাইফ হাসানের চেয়ে। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। সাইফুদ্দিনকে দিয়ে জানতে চাই যে সাইফুদ্দিন, সময়টা খুব ভালো কাটছে নিশ্চয়ই, ইনজুরি থেকে সেরে উঠেছেন, তারপরে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছেন লাস্ট, এর আগে বিপিএলও চ্যাম্পিয়ন হয়েছিলেন, আবার ওয়ার্ল্ড কাপ টিমেও চান্স পেয়েছেন, সব মিলে খুব এক্সাইটেড নিশ্চয়ই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অবশ্যই 2019টা আলহামদুলিল্লাহ ভালো শুরু হয়েছে, শেষটা যাতে ভালোভাবে ধরে রাখতে পারি এটাই লক্ষ্য থাকবে। সামনে যেহেতু বিশ্বকাপ আমার জন্য প্রথম, এটা গুড অপরচুনিটি, অনেক টাফ টিমের সাথে খেলতে হবে, তো এই জন্য কিছুটা চ্যালেঞ্জিং হলো, খুব আমি এক্সাইটেড এখানে অংশগ্রহণ করার জন্য। হ্যাঁ, আমরাও এক্সাইটেড যে আপনাকে আসলে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় পারফর্ম করতে দেখতে চাই। নাইমের কাছে জানতে চাই যে নাইম, লিগটা কেমন কাটলো? নিশ্চয়ই অসাধারণ বলতে পারেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার জন্য ভালো ছিল। আচ্ছা, এত রান করবেন কিংবা সেঞ্চুরি করবেন, এটা কি ধারণা ছিল আগে থেকে, নাকি কোনো টার্গেট সেট করতে পেরেছিলেন আগে? ফার্স্টে যখন শুরু হয়েছে তারপর একটু প্ল্যানটা বাড়াইছিলাম। আচ্ছা, কত প্ল্যান ছিল তখন? 650 প্লাস। পরে যখন খুব ভালো লিগে পরে লিগে কনফার্ম হওয়ার পরে আমি প্ল্যান করছি যে আর উইকেট ভালো আছে পসিবল। আচ্ছা, উইকেটের কথা বলছিলেন যে বিকেএসপির উইকেটে আমরা দেখেছি যে রান অনেক বেশি হয়েছে, এটা ছাড়া অন্য ভেন্যুগুলোর উইকেট আসলে কেমন ছিল ব্যাটসম্যান হিসেবে যদি আপনি বলেন? স্পোর্টিং উইকেট সবগুলোই ভালো ছিল। স্পোর্টিং উইকেট, ফতুল্লা একটু টাফ, মিরপুর বিকেএসপি ভালো ছিল। 807 রান অনেক, মানে এটা আসলে অনেক বেশি রান, আমরা যেটা বলছিলাম যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের প্রেক্ষাপটে। সাইফুদ্দিনেরও 25 উইকেট এবারের প্রিমিয়ার লিগে। আপনার জন্য আসলে লক্ষ্যটা কি ছিল লিগ শুরুর আগে? না, অবশ্যই আমরা যেহেতু অ্যাজ এ ক্রিকেটার আমাদের প্রফেশন হচ্ছে খেলা, যেহেতু আমার কিছু আপনারা সবাই জানেন হয়তো আমার একটু হাতে প্রবলেম ছিল টেনিস এলবোতে, রেস্ট থাকার কথা ছিল। তারপরও আমি চিন্তা করলাম যেহেতু আমি ব্যাটিং বোলিং করতে পারছি, কেন আমি শুধু ম্যাচগুলো মিস করবো? যত ম্যাচ খেলবো আমি এখান থেকে এক্সপিরিয়েন্স অনেক কিছু লার্ন করবো। সামনে যেহেতু আমার বিশ্বকাপ, আমার ম্যাক্স এক্সপিরিয়েন্স দরকার, আর পাশাপাশি মাস্টারের অধীনে খেলা অন্যরকম একটা মজা, আমরা সবাই জানি। এটা আসলে এই লোকটা সামলাতে পারেনি, এই জন্য মিস করতে চাইনি সব ম্যাচগুলা। মানে পুরো তো প্রায় ন্যাশনাল টিমের মতো আবাহনী, আমরা যদি বলি যে 7 জন ওয়ার্ল্ড কাপ টিমে চান্স পেয়েছে আর সবাই কম বেশি খেলেছে সাম্প্রতিক সময়ে ন্যাশনাল টিমে। এই দলে আসলে খেলাটা কেমন ছিল যদি একটু বলেন? মানে ন্যাশনাল টিমের ড্রেসিং রুম, এই ড্রেসিং রুমটা আলাদা আছে নাকি একই রকম ছিল? না, এনভায়রনমেন্ট ডিফারেন্ট ছিল, আর সত্যি বলতে অনেক এনজয় করছি আমরা, যেহেতু আমরা অলমোস্ট 3 জন, আমরা, আমি, শান্ত, মিরাজ, আমরা সেই 2010 সাল থেকে আন্ডার 15-17 একসাথে খেলতে আসতেছিলাম। কিছুদিন আগে দেশের মাটিতে আমরা ওয়ার্ল্ড কাপ খেলছি আন্ডার 19-এর। তো আমাদের এই টিমমেটগুলো অনেক মজা ছিল, যার কারণে সব ম্যাচগুলো মিস করতে চাই না। আর প্লাস যেহেতু মাস্টার ভাই ছিল, আগেই বলেছিলাম ওনার আন্ডারে খেলাগুলো আমি কখনো মিস করতে চাই না, এই জন্য অন্যরকম একটা ভালো কাজ করতেছিল। আর সবচেয়ে বড় কথা হলো আমি প্রথম ডিপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে, এই জন্য অন্যরকম একটা ভালো কাজ করছে। মাশরাফির কথা বলছে, মাশরাফি যদিও ক্যাপ্টেন ছিল না, মোসাদ্দেক ক্যাপ্টেন ছিল, তারপরেও আসলে মাশরাফি কি এবারও সেই একই ভূমিকা রেখেছিল প্রিমিয়ার লিগে? উনি হয়তো খাতা কলমে ক্যাপ্টেন ছিল না, বাট উনি অলমোস্ট সৈকত ভাইকে উনি অনেকভাবে হেল্প করছে ফিল্ডিং এর সময় বা বিভিন্ন টিম মিটিং এর সময়, বিভিন্ন প্ল্যান উনি মাঝে মধ্যে দিত, সুজন স্যারও কিছু কন্ট্রিবিউশন করতো, সব মিলিয়ে ওভারঅল মাশরাফি ভাই টিমের সাথে ইনভলভ ছিল। আচ্ছা, সেটা আমরা দেখছি, তিনি নিজেও আসলে সাফল্য পেয়েছে, 21 উইকেট নিয়েছেন এবার প্রিমিয়ার লিগে। নাইমের কাছে জানতে চাই যে সাইফুদ্দিন সৌভাগ্যবান চ্যাম্পিয়ন দলের সদস্য, আপনারা দুর্ভাগ্য যে আসলে একদম রান রেটের কারণে, অল্প রান রেটের কারণে আসলে পিছিয়ে পড়ে রানার্স আপ হতে হয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জকে। আপনার দল নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে সবাই, একটা সময় খুব অনেক এগিয়েছিলেন, আপনারা 4 পয়েন্টের এগিয়েছিলেন। আমরা বিকেএসপিতে একটা ম্যাচ হারছি আর ফতুল্লা একটা ম্যাচ হারছি, এই দুইটা ম্যাচ আমাদের জন্য খুব, ফতুল্লাহ শেখ জামালের কাছে আর বিকেএসপি আবাহনীর কাছে সুপার লিগে এই দুইটা ম্যাচ আমাদের ব্যাকফুটে ফেলাই দিছে। মানে
তারপরেও আসলে যদি বলি যে প্রথম ম্যাচটা শেখ জামাল হারার পর আশা ছিল কিনা, কিংবা আবাহনীর কাছে হারার পরও আসলে আপনাদের লক্ষ্যটা কি ছিল, কিভাবে শেষ করা? আমরা কিছু ম্যাচ 45-48 ওভারে যে উইন হয়েছি, এগুলো আমরা যদি চেষ্টা করতাম 35 ওভার বা এরকম কিছু ওভারে যদি জিততে পারতাম তাহলে মানে রান রেটটা অনেক ভালো ভালো থাকতো। থাকতো, যে কারণে ভাইরা পয়েন্টের জন্য চ্যাম্পিয়ন হয়েছে, পসিবল ছিল আমাদের জন্য। কিন্তু মানে এগুলো দুই দলেরই পয়েন্ট সমান 26 পয়েন্ট আমরা যদি বলে থাকি। সিলি মিস্টেকের জন্য আমাদের আচ্ছা, Champion হওয়া হয়নি। টিমের এনভায়রনমেন্টটা যদি বলেন যে আফতাব আহমেদকে আমরা ফুল কোচ হিসেবে দেখেছি এবারের সিজনে, ফুল কোচ হিসেবে তিনি হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এই ক্লাবের। কেমন তিনি কোচ হিসেবে, কিংবা আপনার দলে আসলে অত বড় স্টার ছিল না, আবাহনীতে যেমন 7-8 জন আমরা বলছিলাম যে কারেন্ট ন্যাশনাল টিমের প্লেয়ার, লেজেন্ডস অফ রূপগঞ্জে অতগুলো ছিল না, সেই বিচারে যদি বলেন কেমন ছিল এনভায়রনমেন্ট আপনাদের টিমের? হ্যাঁ, আমাদের অনেকগুলো প্লেয়ার আছে, সবাই খুব সাপোর্ট করছে, খুব ভালো সাপোর্ট করছে। আর আমরা মানে দলগত হিসেবে খুব ভালো কাজ করছি। আচ্ছা, নাফিস ভাই ছিল, নাইম ভাই ছিল, সৌরভ ভাই ছিল, সবাই অনেক সাপোর্ট করছে, যে কারণে টিম আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করছে। আচ্ছা, মানে আপনার তো এটা খুব কম হলো প্রিমিয়ার লিগে সেকেন্ড সিজন, এবং রূপগঞ্জেই আপনি খেলছেন। গতবারের সাথে এবারের পার্থক্য, লিগের ওভারঅল পার্থক্য কোনো কিছু কি দেখেন কিনা, যে কোয়ালিটি অফ ক্রিকেট কি এবার ভালো হয়েছে? হ্যাঁ, এবার অনেক ভালো কোয়ালিটি ক্রিকেট হয়েছে আগের বারের থেকে মনে হয়েছে আমার। আচ্ছা, আপনার কাছে মনে হয়েছে? সাইফুদ্দিনের দৃষ্টিতে কেমন মনে হয়েছে যে ক্রিকেট, আপনি যেহেতু ইন্টারন্যাশনাল লেভেলে খেলেন, ওখানে তো আসলে অনেক উপরের লেভেলের ক্রিকেট হয়, ঘরোয়া ক্রিকেট নিয়ে সবসময় প্রশ্ন থাকে যে আসলে কেমন হয় কি হয়, আপনার কাছে খেলে কেমন লেগেছে এবার? আসলে সত্যি বলতে ভালোর তো কোনো শেষ নেই, না, অবশ্যই না। ডে বাই ডে অনেক ইমপ্রুভ হবে। হ্যাঁ, গত বছর থেকে যদি আপনি এখানে কম্পেয়ার করেন অবশ্যই অনেক ভালো ছিল। উইকেট বলেন বা টিম ওয়াইজ বলেন, আমাদের দেশের বাইরে থেকে অনেক ভালো ভালো প্লেয়ার আসছে। বাট আমরা আশা করবো নেক্সট ইয়ার যাতে অ্যাটলিস্ট সুপার লিগের কয়েকটা ম্যাচ যদি লাইভ টেলিকাস্ট ম্যাচ করতে পারে, নাইমের মতো নতুন নতুন যারা জুনিয়র ক্রিকেটাররা আছে তারা আরও বেশি ফোকাস হবে, আরও বেশি পারফর্ম করার সুযোগ পাবে। অবশ্যই এটা একটা খুবই ভালো যে টেলিকাস্ট হওয়া এবং আরেকটু ফোকাস আনা প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে। নাইমের কাছেও কি মনে হয়েছে যে 3টা সেঞ্চুরি আপনি করেছেন, হয়তো অনেকেই দেখলো না সেইভাবে সেঞ্চুরিটা টেলিভিশনে ব্রডকাস্ট না হওয়ার কারণে? হলে অবশ্য ভালোই তো। আমি শুনছিলাম যে হবে, কিন্তু টি-20 গুলো হয়েছে, ওয়ানডে গুলো হইলো ভালোই তো মনে হয়েছে আমার কাছে। আচ্ছা, টি-20-র মতো যদি ওয়ানডে হ্যাঁ। আচ্ছা, আমরা প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলছিলাম, কিন্তু বাংলাদেশ দল কিন্তু ব্যস্ত এই মুহূর্তে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে। বিশ্বকাপের প্রস্তুতির উপলক্ষে এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে কথা বলছেন বাংলাদেশের হেড কোচ স্টিভ রোডস। আমরা সরাসরি চলে যেতে চাই মিরপুর স্টেডিয়ামে। Hopefully a few days off will freshen up those players, and certainly Riyad and Tamim and Mushfiqur and now Fiz and Rubel have got some little injuries, but they're freshening up, which is a good sign, and that's 5 of our better players, so that's good signs. And not a prediction, but as I asked, what sort of target are you taking for? Yeah, so I mean, let's be brutally honest. There's some very good teams going to the World Cup, and for Bangladesh to do well will be tough. But I do know that a lot of these countries respect Bangladesh cricket, and they know that if they're not on their game, if they have an off day, even if they play well, they know Bangladesh are capable of beating sides, and we've proved that in the past. You know, before I arrived here, we got through Champions Trophy, beat some good teams, and also we've beaten the West Indies a couple of series. So, you know, we are a side that can beat the top teams, but we also know we have to play our best. And I think that has to be our message for our team, is that if we really do want to go far, we want to get through to the knockout stages, then we really have to play at our best for a lot of those games to get qualification. Are we capable? Yes. Steve, we have seen the 7 days. আমরা শুনছিলাম স্টিভ রোডসের সংবাদ সম্মেলন মিরপুর স্টেডিয়ামে। তিনি বিশ্বকাপে যাবার আগে, আয়ারল্যান্ড এবং বিশ্বকাপে যাবার আগে প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। আর ইতিমধ্যে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন আবাহনীরই চ্যাম্পিয়ন দলের আরেক সদস্য জহুরুল ইসলাম অমি। তিনিও অনেক রান করেছেন এবারের লিগে। নাইমের কথা বলছিলাম আমরা, 700-র উপরে রান করেছেন জহুরুল ইসলাম অমি। স্বাগত জানাচ্ছি আপনাকে অমি। জানতে চাই যে এবারের প্রিমিয়ার লিগটা আসলে কেমন হলো। আমরা কথা বলছিলাম নাইম এবং সাইফুদ্দিনের সাথে, তারা দুজনই বলছিলেন যে গত
গতবারের চেয়ে হয়তো মান ভালো হয়েছে, কিন্তু ভালোর কোনো শেষ নেই, আসলে আরো ভালো হয়তো হওয়া দরকার কিংবা হবে। আপনার দৃষ্টিতে এবারে লিগটা কেমন কেটেছে আপনার নিজের এবং ওভারঅল ক্রিকেটিং পার্সপেক্টিভে? না, ওভারঅল আমি বলবো যে গত দুইবারের থেকে এবার লিগের এনভায়রনমেন্ট অনেক ভালো ছিল, আর ওয়েদারটা একটু ভালো ছিল, কেননা লিগটা একটু আগে শুরু হয়েছে। গতবার আর তার আগের বার একটু কষ্ট হয়েছে, আমাদের রোজার মধ্যে খেলতে হয়েছে কিছু ম্যাচ, তো টাইমটা খুব সুন্দর ছিল। আর আমি বলবো আম্পায়ারিং একটা ইস্যু ছিল গত বছর, এটা নিয়ে কিছু প্রশ্ন ছিল। তো এইবার পুরো টুর্নামেন্টে আমি বলবো যে খুব সুন্দর খেলা হয়েছে, আম্পায়ারিং খুব ভালো ছিল, আম্পায়ারিং কোয়ালিটি। এবং আরেকটু আশা করব যে প্রিমিয়ার লিগটা যদি আগের মতো প্লেয়ার বাই চয়েসটা না হয়ে যদি সবাই স্বাধীনতার সাথে খেলতে পারে, তাহলে আরো কম্পিটিটিভ হবে। আচ্ছা, এমনিতে আপনার কেমন কেটেছে লিগটা সেটা যদি বলেন। আমার আল্লাহর রহমতে এই ভালো টার্গেটটা কি কেটেছে। ছিল মানে লিগ শুরুর আগে? না, লিগ শুরুর আগে এরকম টার্গেট ছিল না, আমি একটু ইনজুর্ড ছিলাম, তো খেলতে পারলে ভালো লাগবে এরকম একটা টার্গেট ছিল। তো যেহেতু শুরুটা ভালো হয়েছিল, তখন একটু আশা ছিল যে ভালো রান হবে। তো মাঝখানে বেশ কিছু ম্যাচ সেভাবে রান করতে পারিনি। আচ্ছা, তো আপনার প্রথমে 7-8টা ম্যাচ যেহেতু ভালো ছিল, পরে সুপার লিগের শেষের 2 ম্যাচে রান হওয়াতে মানে টপ 5-এ এবং বলা যায় টপ 3-তেই আপনার আছেন খুব সম্ভবত সাইফ হাসান এবং নাইমের পরে। একটু জানতে চাই যে এই কম্পিটিশনটা, যে সাইফ রান করছে আপনিও রান করছেন, আপনার কি এই স্ট্যাটিস্টিক্সে আসলে চোখ ছিল কিনা ম্যাচগুলো চলাকালীন? দেখছিলেন কিনা যে আপনার টপকে যেতে হবে, 1 নম্বরে থাকতে হবে, এরকম একটা চ্যালেঞ্জ কি ছিল কিনা কখনো? হ্যাঁ, এটা মাঝে মাঝে ছিল। সুপার লিগে ওঠার পর একটু ভালো এটা দেখছি, ফার্স্টে দেখি নাই। আচ্ছা, সুপার লিগে এটা ভালো একটু খেয়াল মানে খেয়াল করে কি মানে টার্গেট নিশ্চয়ই ছিল যে 1 নম্বরে থাকতে চান? লাস্ট ইয়ার আমি 10 নম্বর ছিলাম, এবার চিন্তা করছিলাম যে টপ 5-এ যেভাবে হোক থাকবো। আচ্ছা, সেখান থেকে টপ 2-তে আসলে আপনার এক্সপেকটেশনের চেয়ে বেশি হয়েছে এবং খুবই কম রানের জন্য, 7 রানের জন্য আমরা যেটা বলছিলাম, 814 রান করেছেন সাইফ হাসান এবং আপনি 807 রান। সাইফুদ্দিনের কোনো চ্যালেঞ্জ ছিল কিনা যে আসলে টপ উইকেট টেকার থাকবে, যেহেতু এই প্রিমিয়ার লিগের চলাকালীন মাঝপথে আসলে ওয়ার্ল্ড কাপের দল দিচ্ছিল, ওয়ার্ল্ড কাপের দলে থাকার জন্য নিশ্চয়ই এক ধরনের ইচ্ছা আপনারও ছিল? হ্যাঁ, অবশ্যই, যেহেতু আমরা সবাই জানি বাংলাদেশ ওডিআই টিম অনেক ব্যালেন্স একটা দল, এখানে আসলে বেস্ট 11-এ বা টিমে থাকাটা খুব চ্যালেঞ্জিং। এখানে আমরা সবাই জানি তাসকিন ভাই আর অনেক শফিল ভাই অনেকে আছেন, নক দিচ্ছিল ওয়ার্ল্ড কাপ টিমের জন্য, এই জন্য আমার জন্য চ্যালেঞ্জ ছিল। যেহেতু আমি বিপিএল ভালো করেছিলাম, হয়তোবা নিউজিল্যান্ডে আমি আমার প্রত্যাশা অনুযায়ী বোলিং করতে পারিনি, এই জন্য একটা চ্যালেঞ্জ ছিল আমার জন্য ডিপিএলটা ভালো করার। আচ্ছা। আর যেহেতু ওয়ার্ল্ড কাপ দিচ্ছিল এর আগে, চাচ্ছিলাম না নিজেকে কোনো ঝুঁকিতে রাখতে, যাতে পারফর্ম করে সিলেক্টরদের নজরে থাকি সবসময়, এটা আমি সবসময় চাই। আর আমার পরিসংখ্যান লিস্টেতে কোনো 5 উইকেট ছিল না, এখানে একটা চেষ্টা ছিল, একটা জিত ছিল যে আমি কিছু করতে হবে। যখন আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি আমার সব স্টেটসগুলো দেখি, যখনই দেখি 5 উইকেট নেই তখন নিজের কাছে খারাপ লাগে, দেখতে ইচ্ছে করে না। তো এই জন্য চেষ্টা ছিল অ্যাটলিস্ট মিরপুর যখন ম্যাচগুলো হয়তো কিছু আমাদের পেসগুলোদের জন্য একটু হেল্প ছিল, তো চেষ্টা করেছিলাম ভালোটা এফোর্ট দেওয়ার, যার কারণে 2টা 5 উইকেট পেয়েছি আলহামদুলিল্লাহ। টপ 5-এ থাকার ইচ্ছা ছিল, হয়তো বা লাস্ট আমি 3টা ম্যাচ মিস করছিলাম সিলি একটু ইনজুরির জন্য, হয়তো ওই 3টা ম্যাচ খেলতে পারলে আরও 5-7 উইকেট পেতে পারতাম। তো আলহামদুলিল্লাহ ওভারঅল শেষ হয়েছে টপ 3-তে ছিলাম বোলারদের ভিতরে আলহামদুলিল্লাহ। ব্যাটিংয়ের পাশাপাশি সুযোগ পেয়েছিলাম, এর আগেও আমি 3টা প্রিমিয়ার লিগ খেলেছিলাম, ওগুলো ব্যাটিং সুযোগ পাই নাই, তা উনি আমাকে খুব ভালো সুযোগ দিয়েছিল, টিমের যখনই দরকার হয়েছে কিছু না কিছু রান করেছি, তো এই জিনিসটা ভালো লাগছে। ব্যাটিং এ অত রান হয়নি, এটা কি আবহনীর ব্যাটিং ডেপথটা অনেক বড় ছিল, এটা কি একটা কারণ কিনা যে অনেক ভালো ব্যাটসম্যান আবহনীতে? হ্যাঁ অবশ্যই, যেহেতু 7-8টা প্লেয়ার আছে, অমি ভাই সবাই, আমাদের ব্যাটিং অর্ডার অনেক লম্বা, যার কারণে ব্যাটিং অর্ডার পেতে কষ্ট হয়ে যেত। তো চেষ্টা করছি 2-3টা ম্যাচ যেটাই সুযোগ পাই, অমি ভাইয়ের সাথে আমি 2-3টা ম্যাচ ভালো পার্টনারশিপ দিয়েছি। চেষ্টা ছিল, প্ল্যান ছিল 1-2টা ম্যাচ সুযোগ পেলে ওইটাই আমি নিজেকে প্রুভ করা, যাতে ব্যাটিং অর্ডারটা একটু আগায়। তা আমি টোটালি হয়নি, ইনশাল্লাহ নেক্সটে যদি আবার আবহনীতে খেলি ইনশাল্লাহ ওই সুযোগটা হবে অবশ্যই। এবং আপনার বিশ্বকাপ ভাবনা আমরা জানতে চাই এই বিষয়ে। তার আগে একটু জহুরুল ইসলাম আমির কাছে জানতে চাই, এই প্রশ্নটা সাইফুদ্দিনকেও রেখেছিলাম যে এতগুলো স্টার প্লেয়ারের সাথে আসলে আবাহনী খেলেছে, টিম করেছে, সেটা কতটা অ্যাডজাস্ট করতে সুবিধা অসুবিধা দুটার দিক থেকেই যদি একটু বলেন আপনার। না, আসলে টিমটা অলমোস্ট ন্যাশনাল টিমই ছিল। Almost, হ্যাঁ, হ্যাঁ। তো আমি বলবো যে এরকম টিমে খেলাটা একটা চ্যালেঞ্জ, কেননা অনেক ভালো প্লেয়ার বেস্ট 11-এ খেলতে পারেনি। সানজামুলের মতো প্লেয়ার, অপুর মতো প্লেয়ার, বা মেরাজকেও রেস দেওয়া হয়েছে 2-1 ম্যাচ, তো এটা আসলে প্রায় ন্যাশনাল টিম। তো এখানে
পারফর্ম করেই খেলতে হবে। তো এটা একটা মানে চ্যালেঞ্জিং প্লেয়ারদের জন্য। তো এখানে আসলে ভালো করাটা ইজি হয়ে যায়, কেননা আপনি যদি ম্যাচ খেলতে চান আপনাকে প্রত্যেক ম্যাচে খুব বেশি মনোযোগ দিয়ে খেলতে হবে এবং পারফর্ম করতে হবে। আর একটা জিনিস, এই প্লেয়ারগুলো আসলে সবাই মিলে যদি একটা টিমে খেলে, আমি বলবো না যে টুর্নামেন্টের জন্য ভালো, আমি বলবো যে এই প্লেয়ারগুলো অন্য টিমও ডিজার্ভ করে। যদি এই প্লেয়ারগুলো 2-3টা টিমে চলে যেত, তাহলে হয়তোবা আরো 2-3টা টিম ইকুয়াল ব্যালেন্স হতো। তা আমি বলবো যে হয়তোবা নেক্সট ইয়ার এভাবে চিন্তা করা যাবে যে এই প্লেয়ারগুলো হয়তোবা ওপেন করে দিলে 4-5টা টিম একই সাথে ব্যালেন্স টিম হতে পারে। এবং আমাদের যেমন একই জায়গায় 4-5টা প্লেয়ার ছিল, সাব্বির রহমান, আমাদের মোসাদ্দেক, মেরাজ, সাইফুদ্দিন, হ্যাঁ, তো এই 4টা ব্যাটসম্যান কিন্তু সবাই 6 খেলার অ্যাবিলিটি আছে, 5-6। তো সবাই যেহেতু এক জায়গায় হয়ে গেছে, দেখা যাচ্ছে সাইফুদ্দিনকে 9-10 খেলতে হচ্ছে। তো আমি বলবো যে এই প্লেয়ারগুলো যদি ডিস্ট্রিবিউশন এইভাবে হয় যে না, যারা যেই জায়গার প্লেয়ার, একটা টিম যদি ওপেন থাকে সে কিন্তু একটা প্লেয়ারই নিবে ওইখানে, সে একই জায়গায় 2টা প্লেয়ার কিনবে না। মানে আবহানী তো আসলে শুরুতেও ছিল না, কয়েকটা টিম থেকে আসার কারণেও এমনটা হয়ে গেছে। মেবি যে সাব্বির মাশরাফি যেমন ছিল না, আর অনেকে খেলতে পারেনি ন্যাশনাল টিমে, তো অ্যাভেলেবেল আপনার প্লেয়ার ছিল না। তো এই কারণে আবাহনী টিমও ওইভাবে চিন্তা করেনি আসলে যে আমাদের টিমে এক জায়গার প্লেয়ার হয়ে গেছে বেশি। আচ্ছা, এত স্ট্রং টিম, এত ন্যাশনাল টিমের প্লেয়ার, তাও রূপগঞ্জে আপনাদেরকে সারপ্রাইজ করেছে কিনা? যে চ্যালেঞ্জটা দিয়েছিল লাস্ট ম্যাচ পর্যন্ত, একটু চ্যালেঞ্জ মনে হয়েছে কিনা, কিংবা আপনারা সারপ্রাইজড হয়েছেন কিনা যে রূপগঞ্জ এত নেক টু নেক ফাইট করছে? না, অবশ্যই, কেননা আসলে আমাদের যে টিম, আমাদের একতরফা চ্যাম্পিয়ন হওয়ারই কথা ছিল, কাগজে কলমে কাগজে কলমে এইরকম একটা টিম ছিল। বাট ক্রিকেট আসলে টিম গেম। একটা টুর্নামেন্টে আসলে আপনি বলতে পারবেন না যে, যেমন আমরা আইপিএল এ আরসিবি কে দেখলাম যে প্রথমে অনেকগুলো ম্যাচ একসাথে হারলো, তো এবং সেই টিম এখন আবার প্লে অফ খেলার জন্য ফাইটে আছে এখন। তো বিষয়টা আমরা বলবো যে সবাই এখানে ওয়ার্ল্ড কাপেরই 6-7 মোর দেন দ্যাট, মানে 8 জন প্লেয়ার ওয়ার্ল্ড কাপের আছে। তো আমি বলবো যে সবার একটা মানে ইনজুরির আশঙ্কা ছিল, সবাই একটু নিজেকে সেফ রাখছিল। তো আমি বলবো যখন আমাদের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে ম্যাচ জিতা, তখন সবাই কামব্যাক করেছে। যখন রূপগঞ্জ ব্যাক টু ব্যাক মানে আমাদেরকে হারালো এবং অন্য টিমকেও হারালো, আমাদের থেকে 2 ম্যাচ উপরে চলে গেল ফার্স্ট লিগে, তখন আমরা একটু সিরিয়াস হয়ে গেছি যে এখন তো আমাদের হারার আর কোনো সুযোগ নাই। তখন আমি দেখলাম যে সবার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেল, সবাই অ্যাক্টিভ হলো, নিজের কাজ করা শুরু করলো। বাট তার আগে একটু আমরা রিল্যাক্স ছিলাম, এটা অস্বীকার করা আসলে কিছুই নাই। তো পরে ব্রিলিয়ান্ট কামব্যাক করেছে। ইভেন শেষের 2 ম্যাচ সব থেকে ইম্পর্টেন্ট ছিল আমাদের, যেখানে সৌম্যকে দেখলাম যে আপনার পুরো টুর্নামেন্ট খুব বেশি ভালো যায়নি, ওর ক্যালিবার অনুযায়ী সে খেলতে পারেনি। বাট শেষ 2 ম্যাচে সৌম্য একেবারে ডিফারেন্ট রূপে আসলো, ওর ন্যাচারাল যে স্ট্রোকস গুলা সব আমরা পেয়েছি। এবং লাস্ট ম্যাচে তো অবধারিতভাবে সে একাই ম্যাচ জিতালো আর কি, অবিশ্বাস্য ব্যাটিং করেছে, ডাবল সেঞ্চুরি। আমরা আবার কথা বলবো আপনাদের 3 জনের সঙ্গে। একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাদের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আমরা ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে। সম্প্রতি শেষ হয়েছে প্রিমিয়ার ক্রিকেট এবং এরপরই বিশ্বকাপ, আয়ারল্যান্ডের সিরিজের প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। সবকিছুই আছে আমাদের আলোচনায়। সঙ্গে আছেন 3 জন ক্রিকেটার: জহুরুল ইসলাম অমি, চ্যাম্পিয়ন আবাহনী দলের সদস্য, আছেন মোহাম্মদ সাইফুদ্দিন, চ্যাম্পিয়ন দলের সদস্য এবং বিশ্বকাপ দলেও আছেন তিনি, আর আছেন মোহাম্মদ নাইম, এবার প্রিমিয়ার লিগের 2য় সর্বোচ্চ রান স্কোরার, লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলেছেন। আমরা বিরতির আগে কথা বলছিলাম দুজনের সঙ্গে। আবাহনী চ্যাম্পিয়ন দলের সদস্য এবং আবাহনী অনেকটাই সারপ্রাইজ করেছে আসলে, লেজেন্ডস অফ রূপগঞ্জের পারফরমেন্স সারপ্রাইজ হয়েছে। নাইম, আপনাদের কৌশলটা কি ছিল, কিংবা আফতাব আহমেদ কি কারণে আসলে এই দলটা লেজেন্ডস অফ রূপগঞ্জ এত বড় পারফরমেন্স করেছে, এত ভালো পারফর্ম করেছে, আমাদের যদি একটু বলেন। আমাদের আফতাব ভাই সবসময় বলছে যে আমরা কোনো টিম নিয়ে চিন্তা করব না, ম্যাচ বাই ম্যাচ আমরা যে কোনো ম্যাচে জিতলেই 2 পয়েন্ট পাবো। আমরা সবসময় 2 পয়েন্ট নিয়ে চিন্তা করছি, ম্যাচ বাই ম্যাচ খেলছি। আচ্ছা, আফতাব কোচ হিসেবে কেমন, যদি সেটা বলেন? হ্যাঁ, অনেক ভালো মানুষ, হেল্পফুল কোচ, অনেক বড় ভাই। আচ্ছা, মানে শেষ খুব বেশি দিন হয়নি ক্রিকেট ছেড়েছে, মানে তার মানে তো সবার সাথে এক ধরনের সম্পর্ক আছে, সেটাও তাকে নিশ্চয়ই হেল্প করেছে। আচ্ছা, আর আপনার কথা যদি একটু বলি, আমরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ থেকে আপনি খুব কম সময়ের মধ্যেই প্রিমিয়ার লিগে খেলেছেন এবং শীর্ষ পর্যায়ে এত রান করেছেন। আপনার নেক্সট লক্ষ্যটা কি? নেক্সট ইয়ার খেললে ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করবো। আর যে খেলাগুলো সামনে আছে
ওগুলো ইনশাল্লাহ পারফরমেন্স করার চেষ্টা করব। আচ্ছা, আমরা যতদূর জানি যে এইচপি স্কোয়াডেও আপনার হয়তো থাকার সম্ভাবনা রয়েছে, সেখানেও নিশ্চয়ই ভালো করবেন। ন্যাশনাল টিম নিয়ে কোনো কিছু কি ভাবছেন? না, এরকম কিছু চিন্তা ভাবনা করতেছি না। আমি নেক্সট যে খেলাগুলো আছে এগুলো পারফর্ম করার ইচ্ছা আছে। আচ্ছা, দেন সময় বলে দিবে যে আসলে কোথায় আপনাকে নিয়ে যাবে। সাইফুদ্দিনের কাছেও জানতে চাই যে সাইফুদ্দিন, আমি আমাদের একটু আগেই বলছিলাম যে আমনি দলে এত প্লেয়ার, একটা পজিশনে আসলে অনেকগুলো প্লেয়ার ছিল, আপনার পজিশনেই যদি বলি ব্যাটিংয়ে, সেক্ষেত্রে হয়তো বা সঠিক জায়গায় ব্যাটিংটা করা হয়নি, কিন্তু ওয়ার্ল্ড কাপ দলে কিংবা আয়ারল্যান্ড দলে আপনাকে নেওয়া হয়েছে 7 নম্বর 8 নম্বরে একটা ব্যাট করার জন্য, সঙ্গে পেস বোলিংয়ে সাপোর্ট দেওয়ার জন্য। এইরকম একটা অলরাউন্ডার বাংলাদেশ অনেক দিন ধরে খুঁজছে সঠিক মানের। আপনার মধ্যে সেই প্রতিভাটা দেখে নির্বাচকরা ডেকেছেন। আপনার কাছে কি মনে হয় যে আসলে ডেলিভারি করার জন্য আপনি প্রস্তুত কিনা? কয়েকটা সিরিজের সুযোগ পেয়েছেন দেশে বিদেশে, কিন্তু খুব বেশি এক্সট্রাঅর্ডিনারি যদি বলি সেটা হয়নি এখন পর্যন্ত। হ্যাঁ, প্রথমত যদি বলেন, আমি যে কোনো টিমে আমি যখন খেলি বোলিংয়ের 10 ওভার ফুল অপরচুনিটি পাই, সেটা যে কোনো, হয়তো ব্যাটিংয়ের ক্ষেত্রে আমার কিছুটা অসন্তুষ্টি থাকে, সব সময় আমি সুযোগ পাই না, বা যাই চেষ্টা করি লম্বা সময় নিয়ে ব্যাটিং করার, বা সুযোগটা হয় না টিম কম্বিনেশনের কারণে। আর আমি সম্পূর্ণ একমত অমিবাইয়ের সাথে। উনি এর আগে যে কথাগুলো বললো প্রিমিয়ার লিগের প্লেয়ার বা চয়েস নিয়ে, প্লাস একটা টিমে ফুল ব্যালেন্স, তাহলে হয় কি যে এক চেটিয়া হয়ে যায়, প্লাস অন্য টিমগুলা ভালো করার জন্য হয় না। এর আগে আমাদের অন্যান্য টিমে আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল খেলে, মাঝে মধ্যে বলে যে আসলে সবাই এক চেটিয়া হয়ে যায়, যার কারণে লিগের আকর্ষণটা একটু কমে যায়। তারপর আসলে এটা আমাদের বোর্ডের ম্যানেজমেন্টরা আছে, ওনারা ভালো বুঝবে, আমাদের ক্লাবের ম্যানেজমেন্ট যারা আছে তারা আসলে এটা নিয়ে কিছু বলেন। আর আমাকে যদি বলেন, হ্যাঁ, ন্যাশনাল টিমে পোটেনশিয়াল দেওয়ার মতো আমার অনেক কিছু আছে, এটা আমি নিজে বিলিভ করি। আর হয়তো আমার শুরুটা ওভাবে ভালো হয়নি, ইনশাল্লাহ ডে বাই ডে আমি নিজেকে চেষ্টা করছি ইমপ্রুভ করার। ইনশাল্লাহ আমি নিজেকে ট্রাস্ট করি এবং আমি ফিল করি যে আমি পারবো। ব্যাটিং এ কি আপনি আসলে প্র্যাকটিসের সুযোগ হয়, মানে ব্যাটিং করার? আমি বোলিং তো যেহেতু আপনি সুযোগ পাচ্ছেন এবং নিজেও প্র্যাকটিস করছেন, ব্যাটিং নিয়ে আসলে এক্সট্রা কি কিছু করার? হ্যাঁ, অবশ্যই। অমি ভাই হয়তো আমাকে দেখেছে প্র্যাকটিস সেশনে, আমি যখন সমান প্রায়োরিটি দিই ব্যাটিং বোলিং, যখন আমি সময় পাই, আমি ফ্রি টাইমে, আমাদের সেন্টু ভাই ছিল, উনি অনেক হেল্প করেছে প্রায় 1 মাস প্রিমিয়ার লিগের সময়। যেহেতু আয়ারল্যান্ড ইংল্যান্ডের বিশ্বকাপ, ওখানে পেস বান্ধব উইকেট, এই জন্য আমি সাইডে আমি বেশি পেস বলটা প্র্যাকটিস করেছি, আমার যেটা করার দরকার। যেহেতু আমি 7-8-এ ব্যাটিং করব, সবার ওইভাবে আমি প্রিপারেশন নিয়েছি, নেমে যাদের টিমের প্রয়োজনে 15 বলে 20 বা 25 বা 30 যাই করতে পারি, প্র্যাকটিসটা করে রাখছি। দেখা যাক বাকিটা আল্লাহর হাতে। অবশ্যই অবশ্যই। আপনার ন্যাশনাল টিমের ক্যাম্পে কবে থেকে যোগ দেবেন আশা করছেন? হ্যাঁ, আমাদের ওই কোচের সাথে আমার কথা হয়েছে, যেহেতু আমাদের লং জার্নি, হয়তো অনেকে রেস্ট পেয়েছে, আবার আমি নিউজিল্যান্ড থেকে আসার পরে T20 বা কন্টিনিউ খেলছি, আমার রেস্টটা বেশি দরকার ছিল, তো আমাকে 4-5 দিন রেস্ট দেওয়া হয়েছে। তা আমি চিন্তা করছিলাম হয়তো বাসায় গিয়ে ফ্যামিলির সাথে সময় কাটাবো, বাট আমি আমার রেস্টের কথা চিন্তা করে আর যাইনি। এখানে রিকোয়ারি করতেছি মিরপুরে, 28 তারিখ থেকে টিমের সাথে জয়েন করবো প্র্যাকটিস। সামনে 2.5 মাস দীর্ঘ সফর আপনাদের জন্য অপেক্ষা করছে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে। অমির কাছে জানতে চাই যে প্রিমিয়ার লিগ নিয়ে আমরা কথা বলছিলাম, নিশ্চয়ই প্রিমিয়ার লিগের সাথে বিশ্বকাপ নিয়েও আলোচনা হয়েছে আপনাদের ড্রেসিং রুমে, যেহেতু এতগুলো ন্যাশনাল টিমের প্লেয়ার, ক্যাপ্টেন মাশরাফি যেহেতু এখানে ছিলেন, বিশ্বকাপ নিয়েও নিশ্চয়ই অনেক আলোচনা হয়েছে আপনাদের ম্যাচের সময় কিংবা প্র্যাকটিসের সময়। হ্যাঁ, আসলে এটা আলটিমেটলি বলা যায় যে বিশ্বকাপেরই প্রিপারেশন ছিল। কারণ বিশ্বকাপের আগে এটাই লাস্ট ডোমেস্টিক টুর্নামেন্ট, এবং এখানেই প্লেয়াররা যে কনফিডেন্সটা নিয়ে যাবে সেটাই ওইখানে কাজে দিবে। তো এটা নিয়ে আসলে আমাদের কোচ ছিলেন সুজন ভাই, উনি সবসময় বলতো যে খুব মনোযোগ দিয়ে এই টুর্নামেন্টটা শেষ কর, কেননা এটার থেকেই তোদের হয়তো এটা একটা লাইফ টাইম টুর্নামেন্ট, বিশ্বকাপ সবার কপালে আসে না, তো এখান থেকে যেটা নিয়ে যাবে সেটাই কাজে লাগবে। মাশরাফিও সবাইকে বলতো। তো আমি দেখলাম যে শেষে যখন টিমটা দিয়ে দিল, তারপরে সবার মধ্যে খুব সিরিয়াসনেস গ্রো করলো। টিম দেওয়ার আগে কিছু প্লেয়ার একটু শঙ্কায় ছিল, খেলাটা তাদের একটু অগোছালো ছিল, কেননা এটা একটা অন্যরকম ফিলিং যে আমাকে খুব ভালো করতে হবে টিমে থাকার জন্য, বা এরকম কিছু কাজ করে, যেটা থেকে খুব ভালো করতে যে আসলে খারাপ হয়ে যায়। তো আমি বলবো যে টিম দেওয়ার পরে আমি যে কয়েকটা ইনিংস দেখলাম প্লেয়ারদের, যারা বাদ পড়েছে তারাও ভালো খেললো এবং যারা চান্স পেয়েছে তারাও ভালো খেললো। এবং ম্যাচ শেষে আমরা মানে টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন হলাম, তখন মাশরাফি আর কি ড্রেসিং রুমে খুব সুন্দর একটা স্পিচ দিল যারা টিমে আছে তাদের উদ্দেশ্যে, যে এই দিনগুলো কিভাবে প্রিপারেশন নিতে হবে, বিশ্বকাপের আগের সিরিজটা কতটুকু ইম্পর্টেন্ট, আয়ারল্যান্ড সিরিজটা, এবং বিশ্বকাপটা কতটুকু ইম্পর্টেন্ট, এবং অন্যান্য টিমে যারা খেলছে তাদের থেকে আমাদের ডিফারেন্স কতটুকু। হ্যাঁ, তো ও যেটা বোঝাতে চাইলো যে
স্কিল ওয়াইজ দেখা যাচ্ছে আমাদের প্লেয়ার অনেক এগিয়ে আছে, খুব একটা ডিফারেন্স নাই, বাট মেন্টালি আমরা একটু পিছিয়ে হয়তো। একটু পিছনে আছি। তো যদি আমরা মানসিকভাবে দৃঢ় থাকি, আমাদের যে কোনো টিমকে হারানো সম্ভব। আমরা একদম শেষ কথায় সাইফুদ্দিনের কাছে জানতে চাই যে আপনার ওয়ার্ল্ড কাপ মানে এক্সপেকটেশন কি করতে চান, একদম সংখ্যা, আমাদের সময় নাই একদমই। না অবশ্যই, যেহেতু আমরা প্রথমবার মতো ওয়ার্ল্ড কাপ, এর আগেও আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনাল খেলেছিল, তো ইনশাল্লাহ চেষ্টা করবো যে ভালোটা দেওয়ার, অ্যাটলিস্ট টিমকে গত বছর তো কোয়ার্টার ফাইনাল খেলেছে, অ্যাটলিস্ট চেষ্টা করবো মানে ওই লেভেল পর্যন্ত নিয়ে যেতে অন্তত। ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় আসলে একদমই শেষ, আরো কথা বলার ছিল অনেক, কিন্তু আজকের মতো আমরা এখানেই শেষ করছি এবং শুভকামনা জানাচ্ছি বিশ্বকাপে বাংলাদেশ দলকে।